থাইল্যান্ডে সম্প্রতি নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকেই দেশের একাধিক ইস্যু উত্থাপন করেছেন ইউনূস। একদিকে ভারতের সঙ্গে আলোচনায় বসেছেন ইউনূস, আর অন্যদিকে আবার তলে তলে চীন পাকিস্তানের কাছেও বারবার দৌড়ে যাচ্ছেন। সম্প্রতি চীনে গিয়েছিলেন তিনি, আর সেখানে চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে নাকি দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনাও করেছেন। ইউনূসের এই চালাকি মোটেই ভালো চোখে দেখছে না আন্তর্জাতিক মহল। শোনা যাচ্ছে যে তাকে কেউ পিছন থেকে চালিত করছে। তিনি মোটেই নিজের বুদ্ধিতে তো এইসব করছেন না। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা কোনো ছাত্র আন্দোলন ছিল না, সবটাই ছিল মৌলবাদীদের আন্দোলন। ইউনূসকে ওনাকে প্যারিস থেকে বাংলাদেশে আনা হয়। চীন সবসময় চেষ্টা করেছে কিভাবে ভারতকে অশান্ত করা যায়। বর্তমানে শুধু চীন নয়, সঙ্গে বাংলাদেশ, পাকিস্তান সেটাই চাইছে। এই বিষয়ে প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী আজ তাক বাংলাকে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। একদিকে উনি পাকিস্তান চীনের সঙ্গে হাত মেলাচ্ছেন, চীনকে বিমান ঘাঁটি বানানোর জন্য দেশে অভ্যর্থনা জানাচ্ছেন, অন্যদিকে তিনি কেন বিমস্টেকে, সেখানে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসছেন। এর আগেও তিনি বহুবার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার, তার সঙ্গে সাক্ষাৎ করার, কথা বলার। তাহলে একদিকে বিমস্টেকে তিনি কথা বলছেন, অন্যদিকে চীন পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছেন, আসল উদ্দেশ্যটা কি? দেখুন, আসল উদ্দেশ্যটা হচ্ছে উনি তো একটা পাপেট, ওনাকে কেউ চালিত করছে। আগে একটা ডিপ স্টেট ক্লিন্টন ফাউন্ডেশনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওনাকে দিয়ে এই পুরো কমপ্লিট বাংলাদেশে কুটা করা হলো। এটা তো কোনো ছাত্র অভ্যুত্থান ছিল না, এটা হচ্ছে মৌলবাদীদের অভ্যুত্থান। তো মৌলবাদী অভ্যুত্থান নিয়ে এলো, ওনাকে প্যারিস থেকে নিয়ে এসে প্যারাশুটে বসানো হলো। এবং উনি যে চায়নায় গেল, আমি আপনাদের প্রত্যেককে জানাতে চাই, চায়না আর একটা কথা হয়েছে, ভারতকে কিরকম ভাবে অশান্ত করা যায়। ভারতকে কিরকম ভাবে অশান্ত করা যায়, বার্মা থ্রু দিয়ে চাইনিজ আর্ম কিন্তু ঢোকাচ্ছে মণিপুরে, এবং মণিপুর থেকে শিলচর হয়ে এদের আলটিমেট টার্গেট হচ্ছে সেভেন সিস্টার্সকে অশান্ত করা। মেঘালয় এখন একটা শান্ত প্রদেশ, মেঘালয়কে এই মণিপুরের এবং শিলচরের মাধ্যম দিয়ে, মানে শিলচর ইজ পার্ট অফ আসাম, তো মণিপুর শিলচর হয়ে মেঘালয়ের মধ্যে আর্মস, ওদের একটা বিভিন্ন যে আর্ম রেবেলস আছে ওদের হাতে এই আর্মস পৌঁছে দেওয়া এবং মেঘালয়কে অস্থির করা। এই বিভিন্ন যে বর্ডার স্টেট গুলো আছে, যেটা বাংলাদেশের বর্ডার স্টেট, যত অস্থির হবে, যত অশান্ত হবে বাংলাদেশের পক্ষে এবং চায়না এবং পাকিস্তানের পক্ষে, বিশেষ করে পাকিস্তান আইএসআই পক্ষে এটা খুব সহজ যে এই সব বর্ডার স্টেট গুলোয় আরো অশান্ত করা, এতে ভারতের ইকোনমিক আরো পিছিয়ে দেওয়া। এবং এই যে দুঃসাহস করছে, আমার মনে হয় ভারতের সময় এসে গেছে, বিশেষ করে দিল্লি, একটা স্ট্রং মেসেজ বাংলাদেশকে দেয়া। এই দুঃসাহস গুলো যেগুলো করছে, আমি প্রত্যেকটাই আপনাদের সামনে, আপনার দর্শকের সামনে এবং ভারতবাসীর সামনে রাখলাম। এইটাকে ইমিডিয়েট বন্ধ করা দরকার। এইটা যদি একবার হাত থেকে বেরিয়ে যায়, যেমন আমাদের জম্মু কাশ্মীর একটা সময় 47-এর পর আমাদের কিছু হিস্টোরিক ব্লান্ডার ছিল, তার জন্য আজকেও আমরা ভুগছি। আমরা 71-এর পর 90,000 সৈন্যকে বন্দি করেছিলাম, ভারতের সামরিক বাহিনী পায়ে পড়েছিল এই পাকিস্তান সামরিক বাহিনী, তাদেরও একটা হিস্টোরিক ব্লান্ডার। আর একদিন কথা হবে, তাদের ফেরত দেওয়া হলো এবং আদান প্রদান কিছু করা হলো না। সেই সময় আমরা অনেক কিছু আদান প্রদান পাকিস্তানের সঙ্গে এই 90,000 সোলজারের সঙ্গে করতে পারতাম, কিন্তু আমরা করিনি। যাই হোক, সময় এখনো আছে, ভারতকে কিন্তু একটা স্ট্রং অ্যাকশন কোনো না কোনো এক সময় নিতে হবে। কিন্তু এই জায়গাটাতে যখন আমরা অনেক দিন হয়ে গেছে, সেই সময়টা যখন ডোনাল্ড ট্রাম্প একদম পরিষ্কার করে স্পষ্ট করে বলছেন যে বাংলাদেশের বিষয়টা আমি একেবারে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিলাম, যে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি বরদাস্ত করা হবে না দীর্ঘদিন ধরে, আমি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিলাম। কিন্তু ভারত কেন এতটা মেপে পা ফেলছে? দেখুন, আমার মনে হয় দিল্লির যারা, এটা তো শুধু প্রধানমন্ত্রী না, বিভিন্ন এজেন্সি আছে, তারা বিচক্ষণ। they have never failed India. The Indian Army and all the agencies, যতজন including paramilitary forces, যারা বিএসএফ আছেন, যারা দিন রাত প্রহরী দিচ্ছেন, আমি একটা, they have never failed India. India is militarily the most powerful state, agency wise, research and analysis wing and IB, we are one of the most advanced with the latest equipment. আমরা যা করার দরকার এজেন্সিটা তারা সেইটা করছে এবং
উই আর দেয়ার আমরা বলতে পারি। তো যারা দুঃসাহস দেখাচ্ছে, পাকিস্তান দেখিয়েছে, পাকিস্তান হ্যাজ গট অ্যান আনসার। ওরা আমরা ওদের ঘরে ঢুকে সে লড়াই সময় হোক, 48 হোক, 1965 হোক, 71-এর সময় হোক, অথবা কার্গিল ওয়ারফেয়ার হোক, এইটা ছেড়েও যখন ওরা ইনসার্জেন্সি নিয়ে আমাদের অ্যাটাক করেছে, আমরা কিন্তু পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল ক্রস করে ঢুকে যা করা হয়েছে। বাংলাদেশের কাছে এটা এক্সাম্পল। 71-এ বাংলাদেশ ইন্ডিয়ান আর্মির মাইট দেখেছিল, আজকে 71 নয়, আজকে 2025। থাইল্যান্ডের সম্প্রতি নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। সেই বৈঠকেই দেশের একাধিক ইস্যু উত্থাপন করেছেন ইউনূস। একদিকে ভারতের সঙ্গে আলোচনায় বসেছেন ইউনূস, আর অন্যদিকে আবার তলে তলে চীন পাকিস্তানের কাছে বারবার দৌড়ে যাচ্ছেন। সম্প্রতি চীনে গিয়েছিলেন তিনি, সেখানেই চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে নাকি দেশের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনাও সেরেছেন। ইউনূসের এই চালাকি মোটেই ভালো চোখে দেখছে না আন্তর্জাতিক মহল। শোনা যাচ্ছে তাকে কেউ পিছন থেকে চালনা করছে। তিনি মোটেই নিজের বুদ্ধিতে এসব কাজ করছেন না। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা কোনো ছাত্র আন্দোলন ছিল না, সবটাই ছিল মৌলবাদীদের আন্দোলন। ওনাকে প্যারিস থেকে বাংলাদেশে আনা হয়। চীন সবসময় চেষ্টা করছে কিভাবে ভারতকে অশান্ত করা যায়। বর্তমানে শুধু চীন নয়, সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানকে সেটাই চাইছে। এই বিষয়ে প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কথাও আমরা শুনলাম। সম্প্রতি বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হলো এবং সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হলো মোহাম্মদ ইউনূসের। এবং এখানে বারবার কিন্তু একটা প্রসঙ্গ উঠে আসছিল যে দুজনের মধ্যে দেখা হলেও কথা হবে কিনা। এবং এর আগে আমরা জানি যে ঢাকা থেকে দিল্লির কাছে আবেদন করা হয় যাতে নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূসের বৈঠক করানো সম্ভব হয়, যদিও দিল্লি থেকে সেটা নাকচ করে দেওয়া হয়। এর পরবর্তীতে শোনা গিয়েছিল যে দুজনের মধ্যে দেখা হলে খুব বেশি হলে ফটোশ্যুট হতে পারে, কিন্তু কথা বলার বা বৈঠকের কোনো সম্ভাবনা নেই। কিন্তু এরপরে যেটা দেখা যায় যে নরেন্দ্র মোদী এবং ইউনূস তারা ডিনার টেবিলে পাশাপাশি বসে আছেন, কিন্তু তারপরেও তাদের মধ্যে কোনো কথা হলো না, না কোনো মুখ চাওয়াচাই হলো। এর পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের এক্স হ্যান্ডেলে তিনি একটি পোস্ট করেন এবং সেই পোস্টের মাধ্যমে জানান যে ইউনূসের সঙ্গে তার একটি বৈঠক হয়েছে এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে অন্যতম একটি বিষয় ছিল বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের অবস্থা। এছাড়াও যেটা জানানো হয়েছে ইতিমধ্যেই যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।